হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ে খেতে খেতে তো ক্লান্ত হয়ে গেলাম। সবার মনই তো রক্ষা করতে হয়। এদিকে আত্মীয় স্বজন হোক আর বন্ধু বান্ধব হোক, সবার মনে রক্ষা করতে হয়। তাই আমরা আবারও বিয়ের একটা অনুষ্ঠানে চলে এলাম। এটা হচ্ছে ধামরাইতে। ঢাকা থেকে ধামরাই আসছি একটু নিঘুমে, কারণ আমি ঢাকা থেকে সরাসরি ধামরাইতে কমিউনিটি সেন্টারে আসছি। তাই একটু লোকজন খুব বেশি এখনও এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে লোকজন চলে আসবে। এখানে এসে যেহেতু শুক্রবার ছিল, আমার জামাই চলে গেল নামাজ পড়ার জন্য, আর আমি এখানে জোহরের নামাজটা আদায় করে নিলাম। আর এদিকে লোকজন দেখি অনেক চলে আসছে, কনেও চলে আসছে। কনে পার্লারে গেছিলো, পার্লার থেকে সেজে গুজে কনে চলে আসছে। এটা হচ্ছে আমার বোনের মেয়ের মানে ভাগ্নি ননদের বিয়ে, একমাত্র ননদের বিয়ে। দেখতে পাচ্ছেন খুব মিষ্টি মিষ্টি করে হাসছে মেয়েটাও। পড়াশোনা কমপ্লিট করার পর একদম সাফ সাফ পরিষ্কার বলে দিয়েছিল আমি বিয়ে করব না। এখন হঠাৎ করে আবার রাজি হয়েছে, সম্মতি দিয়েছে যে আমি বিয়ে করব। তার জন্য সে মহা ধুমধাম করে বাবা তার একমাত্র কন্যাকে বিয়ে দিচ্ছে। যেখানে যা চেয়েছে তাই দিয়েছে, কোনো কিছুই কমতি রাখেনি। আর এই যে মিষ্টি মিষ্টি মেয়ে দুটাকে দেখতে পাচ্ছেন, এই দুটো আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। আর এই বোনের মেয়ে এই দুটা। আর এদিকে কনেকে তো সবাই খুব আদর যত্ন করতেছে, খুব পুসপাস করে ছবি তুলতেছে। আর কনের মা পাশে বসে মেয়েকে দেখতেছে। আর এই বাগ্নিটার ননদ এইটা, এই বাগ্নিটা কোনো প্রোগ্রামে খুব সাজুগুজু করেন, কারণ ও ডাক্তার, ও খুব বেশি সাজুগুজু করার সময় পায় না। তাই কোনো অনুষ্ঠানে ছুটি পেলে অনেক সাজুগুজু করে, অনেক আনন্দ করে। আর এদিকে আমরা তো খাবই, কারণ খাওয়ার আগ দরবারে পাস। তাই আগে আগে প্রথম ব্যাচে আমরা বসে পড়ছি, কারণ আমি অনেক দূর থেকে গেছি। আমি আবার অনেক জায়গায় যাব, এখান থেকে জাস্ট শুধু এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমি আবার এখান থেকে বেরিয়ে যাব। পুরো বিয়েটার মধ্যে আমি কমপ্লিট থাকতে পারবো না, কারণ আমি একদিনের জন্যই আসছি। ছেলেদেরকে বাসায় রেখে আসছি, ওরা আসবে না, বেদ্যপ কোথাও আসতে চায় না। এদিকে খাবার দিয়ে দিচ্ছে, অনেক গরম গরম খাবার খাচ্ছি। মেনুতে ছিল রোস্ট, চিকেন রোস্ট, টিকিয়া, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এবং দই। এটাই ছিল, কারণ আমাদের ধামরাইতে তো দই থাকবে থাকবে, সেটা কমিউনিটি সেন্টারে হোক আর বাসা বাড়িতে হোক, নিজেদের হাতে পাতা দই থাকবে। এখানে বুরহানিটা খুব কম দেওয়া হয়, দই থাকে মূলত। দইটাই এখানে জনপ্রিয় বিয়েতে। যে আমরা খাওয়া দাওয়া করতেছি, সবাই আত্মীয় স্বজন সবাই একসঙ্গে একই টেবিলে বসছে। আর দেখতে পাচ্ছেন এই যে দই দিছে প্লেটের মধ্যে, ধাপ্পা মেরা গোবরের মতো ঢেলে দিছে দইগুলা। এখানে গ্লাসের কোনো আয়োজন রাখে না, নাইলে আমরা সবসময় গ্লাসের মধ্যে নিয়ে খাই দই। এভাবে প্লেটে নিয়ে দই খাওয়া যায়, এগুলো কাপড় টাপড় নষ্ট হয়ে যায়। তারপরও দইটা অনেক মজার ছিল, তাই ফেলে দিইনি, তাই খেয়ে নিয়েছে। আর এখান থেকে আয়োজন প্রায় 2000 লোকের আয়োজন ছিল, কারণ ওনার একমাত্র মেয়ের বিয়ে, তার জন্য অনেক আয়োজন ছিল। সব আত্মীয় স্বজনের সাথে কথা টথা বলে ওদিকে দেখতে পাচ্ছি আমরা, বলতেছে যে প্রায় বর চলে আসবে, তাই সবাই বরের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই বোনটা, এই যে বোনটা গেল আমার, এই বোনটার মেয়ের ননদের বিয়ে। আর এই যে তিন কন্যা মিষ্টি মিষ্টি তিনটা কন্যা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই বোনেরই 3 মেয়ে। ও হচ্ছে বড়টা হচ্ছে লাল রেহাঙ্গা পরা, ও হচ্ছে ডাক্তার। আর এটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওর শেষ হয়ে গেছে পড়া, আরেকটা ঢাকা ভার্সিটিতে পড়ে। এই হোক, এদিকে কনেকে দেখতে পাচ্ছেন, এই যে কনেটা নাসুরবান্দা, ও যা মনে চায় তাই করে। ওর মন মতো গহনা, মন মতো শাড়ি, সব কিছু নিজের মন মতো করে নিয়েছে। বিয়ে তো করবেই না, সে পরিষ্কার সাপ সাপ নিষেধ করে দিয়েছিল, এখন রাজি হয়েছে। আর এদিকে বর চলে আসছে, ও বরের জন্য সবাই অপেক্ষা করছিল। বর মানে তো মাথায় পাগড়ি পরে, মুকুট পরে, তারপর শেরওয়ানি পরে আসবে না। দিকে বরকে কনে বলে দিয়েছিল সাপ সাপ, তুমি পাঞ্জাবি পায়জামা এবং মাথায় টুপি পরে আসবা, তুমি শেরওয়ানি পরবা না। সবাই শেরওয়ানি পরে, তুমি শেরওয়ানি পরবা না। এই মেয়েটা একটু জিদখোরা, অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন বর চলে আসছে, বরটা মাশাল্লাহ, বর কনে একই রকম দেখতে প্রায়। বর হচ্ছে ভ্যাংকার, ওনার বাড়ি হচ্ছে সাভার, ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী।
সাভারে ওনারা থাকেন। আর এদিকে অনেক দাম কষাকষি হচ্ছে। এরা তো চাচ্ছে যে বাচ্চা বাচ্চা পোলাপান গেটে দাঁড়িয়েছে যে আমাদেরকে 15-20 হাজার টাকা দিতে হবে, এরা তো দিতে চাচ্ছে না। তার মধ্যে তো দাম কষাকষি করতেছে বরের নানুটাও অনেক ধূর্তবাজ, অনেক বাজি। উনি তো খুবই করতেছে যে না এত টাকা দেব না, এত টাকা দেব না। এটাই হয়তো আনন্দ মজা। তাই আমরা কাঙ্ক্ষিত টাকাই দিল ওদের। দেওয়ার পর ওরা চলে আসলো, কারণ আমি এখানে ওদেরকে ফুল সময় দিতে পারবো না, কারণ এটা বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে যাবে। তাই আমি এখানে ওদের সবার কাছ থেকে, বর আসার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম। আমি আমাদের বাড়িতে যাব, কারণ একদিনের সময় নিয়ে আমি আসছি। সব জায়গায় একটু ঘোরাঘুরি করব। আমার বড় খালাটা অসুস্থ, ওনাকে একটু দেখতে যাব। তার জন্য আমি চলে এলাম। গ্রামের সুবাতাস, সবুজ পাতার গন্ধ অনেক ভালো লাগতেছে। আমার জামাই আমাকে নামিয়ে দিয়ে সে চলে গেল। আর আমাদের বাড়িতে, এটা হচ্ছে গিয়ে আমাদের বাবার বাড়ি, বাবা বাড়িতে চলে আসছি। অনেক বড় বাড়ি আমাদের, কিন্তু বসবাসের লোকজন খুব কম। 2টা ভাই বসবাস করে, আর 2টা ভাই বসবাস করেন না এখানে। দেখতে পাচ্ছেন একদম নির্ঘুম ভূতের বাড়ির মতো লাগতেছে। এত বড় বাড়িতে বসবাস না করলে যা হয় আর কি, মনে দিনের বেলায়ও এক মাথা থেকে আরেক মাথায় গেলে মন ভয় ভয় লাগে, যে কেমন জানি লাগতেছে। এখানে আমাদের বেড়ে ওঠা, জন্ম, বেড়ে ওঠা, এবং প্রতিটা মেয়ে বাবার বাড়ির মেহমান হয়ে যায়। আমরাও বাবার বাড়ির মেহমান হয়ে গেছি। মেহমানের মতো আসি, মেহমানের মতো যাই। বাবা নেই, শুধু মাটা আছে। এখানে যে বিরাট বড় পুষ্কুনি, আর এই পুষ্কুনিটা কচুরি পানা দিয়ে ভর্তি, অথচ এই পুষ্কুনিতে আমাদের কত মাছ হতো। মাছ বড় বড় মাটির চাইরার ভিতরে ঝিলিয়ে রাখতো। তখন তার অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না, অনেক আগের কথা। আমরা তখন ছোট ছোট ছিলাম। এই যে আরেকটা, এটা হচ্ছে মেজু ভাইয়ের ঘর, কারণ আমাদের পুরানো ঘরটা সব ভেঙে ফেলেছে। এখন নতুন করে ভাইয়ারা ঘর দিছে, যার শুধু এই ঘরটাই আছে। এই ঘরটা হচ্ছে গিয়ে আমার বাবা করেছিলেন 71 সালের আগে। শুধু এই ঘরটাই আমার আব্বা মা ভাঙতে দেয়নি, আর সব ঘর ভেঙে ফেলেছে। এই ঘরটার মধ্যে আমার মা থাকতেন, কিন্তু এদিকে একদমই নির্ঘুম, একদমই নীরব। এইভাবে একা একা থাকা যায় না। উনি মাঝে মাঝে আসে, আর মাঝে মাঝে ওই পাশে উত্তর পাশে আমার আরেক ভাইয়ের ঘরে গিয়ে থাকেন। এই যে ঘরে তালা দেখতে পাচ্ছেন। সবাই তো বাচ্চা কাচ্চা বাহিরে পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য, তখনও তারা ওইখানে যাওয়ার জন্যই প্রস্তুত হয়ে যায়, ওইখানেই চলে যায়, বাহিরে চলে যায়। কেউ এখন আর দেশে থাকতে চায় না। যে এই ঘরেও তালা দেখতে পাচ্ছেন। একদম নির্ঘুম বাড়িঘর, অনেক বড় বাড়ি আমাদের। এক মাথা থেকে আরেক মাথায় আসতে অনেক সময় লাগে, এত বড় বাড়ি। আর বসবাস না থাকলে যা হয় আর কি। আমি একটু ভাবলাম যে একটু ছাদের উপরে যাই, দেখছেন কি অবস্থা, শ্যাওলা পড়ে, পাতা পড়ে, মানে কত বৎসর জানি এখানে কোনো লোকজন না উঠে না। এই অবস্থা, পিছলি খেয়ে পড়লে আমার মুখের দাঁত একটাও থাকবে না। একদম 5টা ঘরের ছাদ একসঙ্গে, 4 ভাই 4টা, আমার মার একটা। কত বিশাল ছাদটা, এই মাথা থেকে ওই মাথা আপনারা দেখতে পাচ্ছেন। সবাই একতলা করে জাস্ট শুধু কইরাই রাখছে, কেউ আর বসবাস করে না। ও ছাদে থেকে সব ধরনের ফল টল পারা যায়। আর এই যে আমার মায়ের ঘরে, মা ওই পাশে উত্তর পাশে ভাইয়ের ঘরে ছিল, আমাকে এই পাশে পাঠিয়ে দিল। যে ফ্রিজে যা যা দুধ টুট আবি যাবি, মার ভালোবাসা বলতে কথা, যা টুকিটাকি আছে সব গুছিয়ে গেছে। যা আমার নাতিদের জন্য, যে বললাম যে মা এগুলো আমি কষ্ট করে এত দূর থেকে এত দূর বুঝাবাই আমি নিব না। না, আমার নাতিদের জন্য যা ছিল, কাঁচা আমের মোরব্বা, দুধ টুত আবি যাবি, যেখানে যা আছে সব ফ্রিজ থেকে গুছিয়ে গেছে। আমার মা তার নাতিদের জন্য দিয়ে দিল। আর এনে সব কিছু মা গুছিয়ে টুছিয়ে রাখছে। আর এদিকে এই যে আমার মেজো ভাইয়ের ঘর, মেজো ভাইয়ের 2টা বাচ্চা। এই যে মিষ্টি মিষ্টি মেয়েটা অনেক সুন্দর, অপরূপ সুন্দর মেয়েটা, মাশাআল্লাহ। বাস্তবে অনেক সুন্দর। ওর নাম মাহি। ওরে দেখলেই তো আমি বলি পরি, এত সুন্দর, এত মিষ্টিও দেখতে।
দেখতে মাশাল্লাহ বেঁচে থাক। ও খাচ্ছে, আমাকেও বললো খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে আমি গুছায় টুচায় রেখে আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মা, বোন, ভাইকে নিয়ে চলে এলাম আমার বড় খালাকে দেখতে। আমার বড় খালা ভীষণ অসুস্থ, উনি কাউকে চিনতে পারছে না। হায় রে নিয়তি, আপন মায়ের পেটের ভ্রূণ আমার মা, তাকেও চিনতে পারতেছে না। ওনার ছেলে মেয়েরা এত কষ্ট করে পেটে ধারণ করে ছেলে মেয়েদের বড় করে উচ্চশিক্ষিত বানিয়ে, ছেলে মেয়েরা সব আমেরিকা প্রবাসী, অথচ মৃত্যুর মুহূর্তে, অসুস্থতার মুহূর্তে এসে তার পাশে একটা সন্তানও নেই। তাকে লুকটুক লিখে দিছে, সেই লুকটুকে তারা দেখাশোনা করে, কিন্তু সে তার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না, কাউকে চিনতে পারছে না। কাগজে লিখে দিল আমার মা যে আমি তোমার বোন, তোমাকে দেখতে আসছি। তারপরও সে চিনতে পারলো না। কাগজ পড়তেছে আর বলতেছে যে এভাবে বললে হবে না, আমার বোনকে আসতে বইল, আমার বোন কেন আমাকে দেখতে আসে না। হায় রে আল্লাহ, আপন মায়ের পেটের বোনকে চিনতে পারলো না। অনেক সময় চেষ্টা করলাম, খালা খালা আমাদের ক্ষমা করে দিয়েন, আমাদের জন্য দোয়া করেন। এক বুক কষ্ট নিয়ে আমরা আবার চলে এলাম। এখন আমি বাসায় চলে যাব, কারণ বৃষ্টি বৃষ্টি পড়তেছে, মনে অনেক কষ্ট। আবার ছেলেদেরকে বাসায় রেখে আসছি। খালা আমাদেরকে চিনতে পারলো না। ছোটোবেলায় কত খালার আদর ভালোবাসা পাইছি, একদমই না। আমরা অনেকটা সময় ওখানে ছিলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু খালা আমাদের কিছুতেই চিনতে পারলো না। অনেক কষ্ট নিয়ে, তাই আমি সব কিছু আগে থেকেই মা গুছিয়ে রেখেছিল। আমি বাসায় চলে আসছি। আমার পুত্র সন্তানরা অপেক্ষা করতেছিল ওদের জন্য। দেখেন আমার মা যা পারছে হাতের কাছে তাই টুকটুক টুকটুক করে লাঠি বদ দিয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে রেখেছে। আবার বাড়ি থেকে আসলে হয় কি, আমার 2 দিন 3 দিন আর রান্না করতে হয় না। আমার ভাইয়ের বউ রান্না করে দিয়ে দিয়েছে। আমার 2 ভাইয়ের বউ ছিল বাড়িতে, ওইখান থেকে রান্না টান্না করে দিয়ে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।